খুব আবছা একটা সুগন্ধির সঙ্গে মিশে আছে একটা পোড়া পোড়া গন্ধ। শরীরের মধ্যে কেমন একটা করে উঠল। কি করে আসছে সে? কেন আসছে? এতদিন আসেনি কেন? কোথায় ছিল? কোথায় আছে এখন? জানতে চাই না, কিচ্ছু জানতে চাই না। ওই জীবনটা শেষ হয়ে গেছে। এখন এটাই আমার জীবন। এই প্রথমবারের জন্য শুভর গল্পবেলায় কিছু সাজানো প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে ভালোবাসার মরশুম। এই প্লেলিস্টে আপনারা শুনতে পারবেন কিছু প্রেমের গল্প, কিছু ভালোবাসার গল্প। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস প্রেমের মাস। তাই আমরা আমাদের প্লেলিস্টে আলোকময় দত্তর লেখা বজ্র মানিক ছোট গল্পটিকে আশ্রয় দিয়েছি। আজকের গল্প আলোকময় দত্তর লেখা বজ্র মানিক। ৩রা জানুয়ারি দুপুর ১:৩০ নাগাদ আমার নতুন চশমার কাঁচটা হঠাৎ ঝাপসা হয়ে গিয়েছিল। মিনিট ২ পরে যখন অবস্থাটা অসহ্য হতে শুরু করলো, ঠিক তখনই আবার সব জেকে সেই। কিন্তু তারপরে অনেক খুঁজেও আমার টেবিল থেকে একটা জিনিস কোথাও আর পেলাম না। জিনিসটা অতি সামান্য, একটা পাথরের পেপারওয়েট, সবুজ আর কালো গ্রানাইটের, মোটা গোল চাকার আকারের, মাঝখানে রিলিফে বৌদ্ধ বজ্রচিহ্ন। আজকাল পেপারওয়েটের চল আর নেই, তবে ওটা একজন দিয়েছিল। তার স্মৃতি হিসেবেই আমার কাছে ওর যা কিছু দাম ছিল। হারিয়ে ফেলে মনটা খারাপ হয়ে গেল। আমার অফিসের আলমারিতে আর একটা স্মৃতিচিহ্ন আছে, সেই তারই দেওয়া একটা আংটি। দার্জিলিংয়ের সবুজ আর কালো মেশানো পাথর বসানো। আংটির সঙ্গে ওই রকম পাথরে একটা হার ছিল, সেটা তাকিয়ে দিয়েছিলাম। এসব জিনিসের কথা কেউ জানে না, মা নয়, শ্রাবন্তী তো নয়। আলমারি খুলে দেখলাম আংটি যথাস্থানেই আছে, কিন্তু অন্য জিনিসটার কোনো হদিশ নেই। কি করব? আর গেলই বা কোথায়? ভেবে কোনো কুল কিনারা পেলাম না। অগত্যা কাজে মন দিলাম। তবে মনের মধ্যে অস্বস্তি আর আফসোস রয়েই গেল। অফিস থেকে ফেরার পথেই আমিনিয়ার দোকান। মনে হলো অনেক দিন ওদের কাবাব খাইনি। মনের অভাব পূরণ করার জন্য সবচেয়ে ভালো ওষুধ মুখ চালানো। ঢুকে পড়ে নিজে খেলাম, বাড়ির জন্য নিলাম। যা ভেবেছিলাম, মনটা আপনা থেকেই ভালো হয়ে গেল। বাড়ি ফেরার পর কাবাব আর পরোটা এনেছি দেখে সবাই খুশি, বিশেষ করে শ্রাবন্তী। ও এসব আবার খুব ভালোবাসে, বেচারা। তেসরা গিয়েছিল, ৫ই ফিরে এসেছে। গতকাল আবার সেই একই সময়ে একই ঘটনা। চশমার কাজ ঝাপসা হলো, আর চেষ্টা করেও না পারলাম মুছতে, না পারলাম খুলতে। মনে হলো যেন কেউ চশমাটায় আমার মুখের ওপর চেপে ধরে আছে। আবার মিনিট ২ পরে সব পরিষ্কার হয়ে গেল। তখন দেখি হারানো জিনিসটা যেখানে ছিল ঠিক সেখানেই বসে আছে। কি একটা মনে হলো, উঠে আলমারি খুলে দেখলাম এবার আংটি উধাও। এবার আর খোঁজ করার বেকার পরিশ্রমের প্রয়োজন বোধ করলাম না, কেন জানি না। তবে নিশ্চিত বুঝলাম খুঁজে লাভ নেই। কি হচ্ছে এসব? এমন ব্যাপার যে কারো সঙ্গে এ নিয়ে কথা বলার কোনো উপায় নেই। কেউ বিশ্বাস করবে না, কিন্তু তার চেয়েও বড় কথা, জিনিসগুলো সম্বন্ধে কাউকে বলতে
একদম চাইছিলাম না। নিজেকে কেমন কোণঠাসা লাগছে, আর কাজে মন দিতে পারলাম না। মিস্টার অধিকারীর ফোনে একটা মেসেজ করে বললাম শরীর খারাপ লাগছে। ওয়েবসাইট ডিজাইনের বাকি কাজটা আজ রাতের মধ্যেই বাড়িতে শেষ করে নেব। এসব নিয়ে ওর কোনো সমস্যা নেই, তাছাড়া উনি আমার উপর ভরসা রাখেন। তখনই উত্তর দিলাম, নো প্রবলেম। বেরিয়ে বুঝলাম আজ শুধু খাবার দিয়ে হবে না, আরও কড়া ওষুধ লাগবে। অফিসের কাছেই কয়েকটা বার আছে, কিন্তু সেখান থেকে বের হওয়ার সময় অফিসের কারো চোখে পড়ার সুযোগ আছে। তাই একটা ট্যাক্সিতে অফিস আর বাড়ির মাঝামাঝি একটা বারে হাজির হলাম। যখন বেরোলাম তখন সন্ধে 7টা। একটু দেরি হলো, তাছাড়া মুখে মদের গন্ধ। ঠিক আছে, বাড়িতে বলবো অফিসে একটা বড় ড্রিল থ্রু হলো, তাই পার্টি ছিল, তাহলেই সব ঠিক হয়ে যাবে। বড়জোর মা বলবে ওসব একটু কম খাস, শ্রাবন্তী বলবে ও বুঝেই খায় মা, ব্যাস। রাতে ঘুম ভালোই হলো, কিন্তু শেষ রাতে একটা বাজে স্বপ্ন দেখলাম একটা কাঠের বাড়িতে একটা ডবল বেডে শুয়ে আছি। ঘরের চেহারা দেখে মনে হলো পাহাড়ি এলাকার কোনো হোমস্টে। জানলা দিয়ে বাইরে তাকাতে গিয়ে মনে হলো পর্দার বদলে অন্য কিছু একটা ঝুলে আছে। বিছানা ছেড়ে উঠে কাছে গেলাম, দেখলাম একটা কাটা হাত। নিটোল ফর্সা এই হাত আমার চেনা, কাটা, কিন্তু এক ফোঁটা রক্ত কোথাও নেই, ঠিক যেন গ্রাফিক কাট অ্যান্ড পেস্ট। অন্যদিকে তাকিয়ে দেখলাম সেদিকের জানলাতে আর একটা হাত ঝুলে আছে। পাগলের মতো এদিকে ওদিকে চাইতে গিয়ে চোখ পড়ল খাটের নিচে। দেখলাম দুটো ধপধপে পা হাঁটুর নিচ থেকে কাটা, যেন সাজিয়ে রাখা আছে। বিছানায় আমার পাশে বালিশে রাখা আছে একটা মাথা, এক ঢাল খোলা চুল, কিন্তু নাক, কান, চোখ, ঠোঁট কিছুই নেই। ডিমের মতো নিটোল ফর্সা। ধীরে ধীরে সেই মুখে একে একে ঠোঁট, কান, নাক, সবশেষে দুটি বোঝা চোখ ফুটে উঠল। এই মুখ আমি খুব চিনি, একে আমি ভুলে যেতে চাই। আস্তে আস্তে চোখের পাতা দুটো কেঁপে উঠল, এবার খুলবে। ঠিক তখনই ঘুম ভেঙে দেখলাম ঘামে সারা শরীর ভিজে গেছে। জেগে দেখি শ্রাবন্তী আমার দিকে উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে। বললাম, সব ঠিক আছে, একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, ঘুমিয়ে পড়ো। অফিসে 1:30 নাগাদ আবার সেই কাণ্ড। এবার সব পরিষ্কার হলো যখন আলমারি খুলে দেখি আংটির সঙ্গে হারটাও রয়েছে। একবার দুটোই হাতে নিয়ে দেখলাম সত্য খুলে রাখা গয়নার মতোই হালকা গরম। আপনা থেকে জিনিস দুটো নাকের কাছে নিয়ে এলাম। খুব আবছা একটা সুগন্ধির সঙ্গে মিশে আছে একটা পোড়া পোড়া গন্ধ। শরীরের মধ্যে কেমন একটা করে উঠল। কি করে আসছে সে? কেন আসছে? এতদিন আসেনি কেন? কোথায় ছিল? কোথায় আছে এখন? জানতে চাই না, কিচ্ছু জানতে চাই না। ওই জীবনটা শেষ হয়ে গেছে, এখন এটাই আমার জীবন। কাজের চাপ মনে হয় বড্ড বেশি নিয়ে ফেলেছি। 23শে জানুয়ারির সপ্তাহটা পড়ার আগে রিসর্টগুলো একটু ফাঁকা থাকবে। দুজনে চট করে অযোধ্যা পাহাড়ের একটা উইকেন্ড কাটিয়ে আসি। মনে মনে চোখে ফেললাম আমার চেনা এজেন্টের একটা ভালো জায়গা আছে। শুক্রবার কোণে দেখা আলোয়
এসে পৌঁছানো গেল রিসর্টে। উল্টো দিকের পাহাড়ের মাথা তখন কালো হতে শুরু করেছে, আর রিসর্টের বাড়িগুলোর চাল পড়ন্ত আলোয় জল করছে। যা ভেবেছিলাম, এ সময় লোকজন প্রায় নেই বললেই চলে। আমাদের কটেজের দুপাশে আর কেউ নেই। শ্রাবন্তী ভারী খুশি। শনিবার বিকেল অবধি দারুণ কাটছিল। বিকেলের দিকে একবার একা একা চারপাশটা একটু হাঁটতে বেরিয়েছিলাম। শ্রাবন্তীকে আলিস্যিতে ধরেছিল বলে ঘরেই শুয়েছিল। ফিরে আসতেই ছুটে বেরিয়ে এসে বলল, এক্ষুনি ম্যানেজারকে বলো, আমি পাশের কটেজের সম্পর্কে কমপ্লেন করব। একটা অসভ্য মেয়ে এসেছে, জানলায় দাঁড়িয়ে হাঁ করে আমাদের ঘরের ভিতরে সব কিছু দেখছে। মেয়ে? পাশের কটেজে তো কেউ আছে বলে মনে হয় না। বললেই হলো, এতক্ষণ ধরে ওই জানালায় দাঁড়িয়েছিল, এখন তোমাকে দেখে সরে পড়লো বোধহয়। কেমন মেয়ে? আমারই বয়সী হবে, দেখে মনে হচ্ছিল নেপালি বা নর্থ ইস্টের। বেশ ভালো দেখতে কিন্তু। মাথাটা ঘুরে উঠল। পাশের কটেজের দরজার দিকে তাকাতেই বুঝলাম ম্যানেজারকে ডাকার কোনো দরকার নেই। দরজার বাইরে থেকে তালা লাগানো, জানলাও সব বন্ধ। শ্রাবন্তীকে দেখাতে ওর মুখ সাদা হয়ে গেল। তারপর বেরিয়ে আসতে চাওয়া চিৎকারটা চাপতে হাত দিয়ে মুখ ঢাকল। কোনো মতে জিনিসপত্র গুছিয়ে সূর্য ডোবার আগেই ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর একটা ট্রেন ধরে কলকাতা। কোনো গাড়িতে নয়, অনেক লোকজন এখন চাই আমাদের। বাড়ি ফিরে মাকে বললাম শরীর খারাপ লাগছিল, তাই তাড়াতাড়ি ফিরে এলাম। কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয়। আমাদের দুজনের কেউই সুস্থ বোধ করছিলাম না। শ্রাবন্তী বেশি, ও তো নিজের চোখেই দেখেছিল তাকে। বিছানায় আসার পর মুখ চোখের আতঙ্ক আর ঢাকার চেষ্টা করল না। বারবার বলতে লাগলো, ওই চোখ দুটো আমি কিছুতেই ভুলতে পারছি না। শেষে ওষুধ খেয়ে ঘুমোতে হলো দুজনকেই। রবিবার সকালটা আমার সাধারণত বেশ ভালো লাগে। এই রবিবারের সকাল এলো একটাই চিন্তা নিয়ে, কাল অফিসে আবার কি হবে। সমস্ত দিন আমরা দুজন দুজনের মুখোমুখি হলাম না। দুজনেই মার সঙ্গে যতটা পারি সময় কাটাবার চেষ্টা করে গেলাম। এমনকি দুপুরের খাওয়ার পরে নিজেদের ঘরে না গিয়ে মার কাছে বসেই গল্প করে কাটালাম। কিন্তু রাতে খাবার পরে তো নিজেদের ঘরে যেতেই হলো। কাল অফিস, তাই ঘুমের ওষুধ খেতে পারবো না। ঘুম আসবে না আসবে না ভাবতে ভাবতেই কখন জানি না ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতে দেখি ভোর 6:30। শ্রাবন্তী আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ওর মুখের দিকে তাকিয়ে বড্ড কষ্ট হলো। তাছাড়া কিন্তু শরীরে আশ্চর্যভাবে আর কোনো গ্লানি নেই। অফিস যাওয়ার সময় বেশ ঝরঝরে লাগলো। ঠিক করলাম জিনিস তিনটিকে বিদায় করতেই হবে। অফিসে সারাদিন কোনো সমস্যা হলো না। বিকেলের রোদ থাকতে থাকতেই বের হলাম পকেটে জিনিস তিনটে নিয়ে। অফিসের কাছেই একটা নতুন কেএমসির ডাস্টবিন বসিয়েছে। ওটার পাশ দিয়ে হেঁটে উল্টো দিকের ফুটপাতের ক্যাফের দিকে যাওয়ার সময় চট করে পকেটের জিনিস সব ওর মধ্যেই ফেলে দিলাম। উল্টো দিকে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমার চশমার কাচ পুরোপুরি সাদা হয়ে গেল। চশমাটা আমার চোখের উপর কে যেন চেপে রেখেছে আবার। তারপর আমার আঙুলে কেউ একটা আংটি পরিয়ে পকেটে একটা কিছু ঢুকিয়ে দিল। বোধহয় না, বোধহয় কেন, নিশ্চয়ই একটা পেপার ওয়েট। একটা হাত আমার কবজি মুঠো করে ধরেছে। কিছুই দেখতে পাচ্ছি না, তবে এই হাতের ছোঁয়া আমার চেনা, ভীষণ চেনা।
8 বছর আগের জুন মাসের একদিন সিপাহীছড়ার একটা ভেজা পাথরে পিছলে যাওয়ার মুহূর্তে এই হাত আমার কবজি ঠিক এইভাবেই শক্ত করে ধরে আমাকে বাঁচিয়েছিল। এই হাত আমাকে টেনে নিয়ে চলেছে। আমি কোথায় চলেছি জানি না, অন্ধের মতো এগিয়ে চলেছি, কারণ জানি বাধা দিয়ে বা হাত ছাড়াবার চেষ্টা করে কোনো লাভ নেই। শুধুমাত্র একটাই প্রাণপণ চেষ্টা, স্বাভাবিকভাবে হাঁটা, যাতে রাস্তার কেউ অদ্ভুত কিছু না ভাবে। এভাবে কতক্ষণ চললো জানি না, ভেসে চলার মতন চলেছি কোথায় জানি না। শুধু বুঝতে পারছি ফুটপাত বদল হয়নি। তারপর থামা। বুঝলাম সামনে একটা বড় দরজা খুলল, তারপর সিঁড়ি ভেঙে দোতলায় ওঠা। হঠাৎই আমার চশমা একদম পরিষ্কার হয়ে গেল। একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজার উপরে কাঠের নেম প্লেটে একটা চেনা নাম, প্রেমা রায়। দরজাটা কেউ খুলে দিল। তারপর সেই হাতটা আমায় টেনে ভেতরে নিয়ে গেল। টের পেলাম আমার পিছনের দরজা বন্ধ হয়ে গেছে। একটা ঘর, জানলা সব বন্ধ, কিন্তু কাচের মধ্যে দিয়ে যা আলো আসছে তাতেই সব কিছু স্পষ্ট করে দেখা যাচ্ছে। সাজানো ঘর, ঠিক মাঝখানে একটা সোফা, তাতে সোজা হয়ে বসে আছে বাজ পড়ে সম্পূর্ণ পুড়ে যাওয়া একটা দেহ। এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। গলায় আমার দেওয়া সেই দার্জিলিং স্টোনের হার। আর কিছুই আমার মনে নেই।